আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের যে তৃতীয় অধ্যায় আছে পরিমাপ, এই অধ্যায়ের যে 22 নং সৃজনশীল আছে এটা নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি নমুনা প্রশ্নের 6 এবং 7 এই দুটো সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 22 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করে দিই। এখানে 22 নং সৃজনশীলটা যেটা ছিল যে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, ঘরের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য এবং উচ্চতা দেওয়া আছে 15 মিটার এবং 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। ঠিক আছে, এটা হলো উদ্দীপক। ক নম্বরে বলেছে ঘরের পরিসীমা নির্ণয় করো। খ বলেছে মেঝের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথর প্রয়োজন হবে, এবং ঘ বলেছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বেশি এসে থাকে। ঠিক আছে, তো ক নাম্বারটা যদি আমাদের সমাধান করতে হয়, দেখো বলেছে ঘরের পরিসীমা হিসেব করো। ঘরের পরিসীমা বলতে আমরা কি বুঝি, যে আয়তাকার কোনো বস্তুর বা কোনো ক্ষেত্রের চারপাশের যে দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যটাকে আমরা পরিসীমা হিসেব করি। তো টোটাল দৈর্ঘ্য যেহেতু এটা আয়তাকার আয়তাকার একটি ঘর, এজন্য এটা দৈর্ঘ্য দুই পাশে দৈর্ঘ্য সমান এবং দুই পাশে প্রস্থ একেবারে সমান। তাহলে আমরা এখানে পরিসীমা যদি হিসেব করতে হয়, আমাদের দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে। তো এখানে দেখো উদ্দীপকে যে দেওয়া আছে প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, ঘরের উচ্চতা এবং দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু প্রস্থটা স্পেসিফিক দেওয়া নাই, এখানে দৈর্ঘ্যের সাথে সম্পর্ক বলেছে। তাহলে আমরা দৈর্ঘ্য থেকে প্রস্থটা বের করে নিতে হবে, যে প্রস্থ হলো দৈর্ঘ্যের 2/3 অংশ। ঠিক আছে, এখান থেকে আমরা প্রস্থটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে সমাধান করি। ঘরের পরিসীমা নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে, দেখি লিখবা দৈর্ঘ্য দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য হলো 15 মিটার, কিন্তু এখানে ঘরের প্রস্থ দেওয়া ছিল না, আমরা প্রস্থ কি বের করে নিতে হবে। দেখো প্রস্থ হলো দৈর্ঘ্যের 2/3 অংশ, তাহলে কত 15 এর 2/3, এটাও কি মিটার, 2/3 15 এর। তাহলে এবার কাটাকাটি করো, 3 5 15, 5 দুগুণে 10 মিটার। তাহলে এটা হলো আমাদের কি প্রস্থ। তাহলে আমরা এই ঘরটির আয়তাকার ঘরটির দৈর্ঘ্য প্রস্থ পেলাম। এবার পরিসীমা হিসাব করব। তাহলে এখানে আমরা জানি দিয়ে সূত্র লিখব। আমরা জানি পরিসীমা সূত্র, পরিসীমা এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ। এখন এই যে আয়তাকার ঘর আছে, এই ঘরের পরিসীমা কি হবে, অতএব ঘরের পরিসীমা 2, এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসাবা। দৈর্ঘ্য হলো 15 আর প্রস্থ হলো 10। যেহেতু পরিসীমা একটা দৈর্ঘ্য, এই জন্য আমরা মিটার লিখবো। ঠিক আছে, 2 গুণ আগে ব্র্যাকেটের কাজ। দেখো 15 আর 10 যোগ করলে হলো 25, তাহলে 25 দুগুণে কত 50 মিটার। তাহলে এটা হলো আমাদের কি পরিসীমা আসলো 50 মিটার। তো এখন দেখো আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারে দেওয়া আছে মেঝের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথর প্রয়োজন। তো এখানে পাথর প্রয়োজন বললে অথবা টাইলস লাগাতে বললে আমরা ওই জায়গাটির ক্ষেত্রফল বের করব এবং টাইলস অথবা পাথরের ক্ষেত্রফল বের করব, তারপরে দুইটা ভাগ করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের পাথরটা কোথায় লাগানো হবে, মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হবে। এখানে যে মেঝেটা আছে, মেঝেটার চারপাশে 1 মিটার করে ফাঁকা রাখা লাগবে, এবং ফাঁকা রেখে যে অবশিষ্ট জায়গা আছে এটাতে কি বসাবে বর্গাকার পাথর। যে পাথরগুলোর প্রত্যেকটির এক বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার করে, বায়ুর পানির তুলনায় এতগুণ ভারী আছে। এটা তো পরের অঙ্কের অংশ। তাহলে আমরা এটা সমাধানের জন্য একটা চিত্র এঁকে নেই। মনে করো এটা একটা মেঝে, অর্থাৎ যে ঘর আছে ঘরের মেঝেটা। তো এখানে চারদিক থেকে 1 মিটার করে ফাঁকা রেখে, এই যে 1 মিটার করে আছে, এই 1 মিটারে কোনো কি পাথর লাগানো যাবে না বা বসানো যাবে না। ঠিক আছে, বাকি যে জায়গাটা থাকে, অর্থাৎ আমরা এই অংশটার মধ্যে কি করব, পাথর বসাবো। এই অংশটার মধ্যে পাথর বসাবো। এখন পাথর অথবা টাইলস যাই বলে আমরা ক্ষেত্রফল বের করবো। তাহলে আমাদের যে এই অংশটা আছে, এটা কি ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এই ঘরের দৈর্ঘ্য কত ছিল,
দৈর্ঘ্য হলো আহ, দৈর্ঘ্য ছিল তোমাদের 15 মিটার, আর আমরা খ হতে পেয়েছিলাম প্রস্থ হলো 10 মিটার। ঠিক আছে, এখন এখান থেকে 1 মিটার আর এখান থেকে 1 মিটার যদি বাদ দিয়ে দেয়, মাঝে যে ক্ষেত্র আছে এটা দৈর্ঘ্যটা কত হবে, অর্থাৎ মেজের দৈর্ঘ্য কত হবে? এই যে 10 থেকে 15 থেকে এই এক এক বাদ দেবো, অর্থাৎ 13 হবে। আবার প্রস্থ করো, প্রস্থ কত হবে? ফাঁকা অংশ বাদে এই মেজের প্রস্থ হবে যে 10 বিয়োগ এখানে 1 এখানে 1, দুই দিকে এক এক বাদ যাবে, যে অংশটা থাকবে অর্থাৎ 8 থাকবে, সেটা হবে কি ঘরের যে ফাঁকা অংশ বাদে মেজের দৈর্ঘ্য প্রস্থ। তো এখানে তারপর আমরা ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল বের করে আবার এই যে যে বর্গাকার পাথর আছে বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করব, তারপরে দুইটা ভাগ করে দেব। তাহলে এখানে দেখো আমরা লিখবো, দেওয়া আছে এখানে আমাদের আয়তন উচ্চতাটা দরকার নেই, ঠিক আছে, আমরা শুধু দৈর্ঘ্য প্রস্থ লিখবো। ঘরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। ঘরের প্রস্থ, প্রস্থ হলো কত মিটার? এটা আমরা খতে পেয়েছিলাম যে 10 মিটার। তাহলে এটা কি লিখবে? ক, ক হতে পাই, লিখবে ক হতে পাই। ক হতে পেলাম এটা দৈর্ঘ্য প্রস্থ, এটা হলো ঘরের দৈর্ঘ্য প্রস্থ, এটা কিন্তু ফাঁকা অংশ বাদে না। ঠিক আছে, তাহলে এখন দেখো আমার কিন্তু পুরো যে ঘরটা আছে ঘরের ক্ষেত্রফল বের করার দরকার নেই, কারণ হচ্ছে এখানে তো শুধু আমাদের এটুক বের করলে হয়ে যাচ্ছে। এখানে যদি ওই যে পথের বা এই যে 1 মিটার ফাঁকা অংশ ছিল, ফাঁকা অংশের ক্ষেত্রফল বের করতে বললে আমরা কি করতাম? পুরো ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতাম বা ঘরের ক্ষেত্রফল বের করতাম। এখানে যেহেতু ওই ভেতরে টাইলস লাগানো হবে, এই জন্য আমরা ভেতরের দৈর্ঘ্য প্রস্থটা নিলেই হলো। এখন দেখো ফাঁকা অংশ বাদে এই যে মেজে আছে, মেজের দৈর্ঘ্য কত হবে? কি লিখবা? ফাঁকা অংশ বাদে মেজের দৈর্ঘ্য, ফাঁকা অংশ বাদে মেজের দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য হলো 15, এর থেকে এদিকে 1 মিটার ওদিকে 1 মিটার, দুই দিক থেকে 2 মিটার কি বাদ যাবে, তাহলে 15 থেকে 2 বাদ দাও, 13 মিটার। এটা হলো তোমার কি ফাঁকা অংশ বাদে মেজের দৈর্ঘ্য। এবার ফাঁকা অংশ বাদে মেজের ক্ষেত্রফল বের করবা, সরি প্রস্থ বের করতে হবে আগে, তারপরে ক্ষেত্রফল। ফাঁকা অংশ বাদে মেঝের প্রস্থ, মেঝের প্রস্থ হলো, দেখো প্রস্থ ছিল 13 মিটার, এ থেকে দৈর্ঘ্য প্রস্থ এই যে দুই জায়গায় কি এখানে 1 মিটার এখানে 1 মিটার, এই 1 মিটার করে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে অবশিষ্ট থাকবে কি ফাঁকা অংশ বাদে। এখানে যদি 13 থেকে আমাদের সরি এখানে 13 হবে না, এটা হলো 10 মিটার। ঠিক আছে, তাহলে 10 থেকে এই যে 2 বাদ দেবো, 8 মিটার। 8 মিটার হলো কি ফাঁকা অংশ বাদে মেজের প্রস্থ। এবার ফাঁকা অংশ বাদে মেজের ক্ষেত্রফল বের করবা। ফাঁকা অংশ বাদে মেঝের ক্ষেত্রফল, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 13 গুণ কত 8 বর্গ মিটার। এবার গুণ দিয়ে দাও, 8 13 কত? 8 এবং 13 যদি গুণ দিয়ে দাও, 13 গুণ 8 104, 104 বর্গ মিটার। এটা হলো এই যে ফাঁকা অংশ বাদে যে মেঝে আছে এই মেঝের ক্ষেত্রফল। এবার প্রতিটি পাথরের ক্ষেত্রফল বের করবো। আগে প্রতিটি পাথরের দৈর্ঘ্য বের করো, প্রতিটি পাথরের দৈর্ঘ্য কত? 50 সেমি। এখন এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 100 দিয়ে কি ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে 0.5 মিটার। এখানে লিখবে 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এর প্রতিটি পাথরের দৈর্ঘ্য এটা। এবার প্রতিটি পাথরের ক্ষেত্রফল বের করবে। প্রতিটি পাথরের ক্ষেত্রফল, দৈর্ঘ্য যেহেতু এটা বর্গাকার, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার। এখানে দেখো তাহলে এটা এক বাহুর দৈর্ঘ্য 0.5, তাহলে বাহু গুণ বাহু বর্গ মিটার। এবার 0.5 কে 0.5 দিয়ে গুণ দাও, কত আসবে? 0.25 বর্গ মিটার। এবার আমাদের দরকার হলো কয়টি পাথর প্রয়োজন, তাহলে পাথরের সংখ্যা আমরা এই যে ক্ষেত্রফলকে এই যে মেজের ক্ষেত্রফলকে কি দিয়ে ভাগ করবো? প্রতিটি পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো, তাহলে আমরা
পাথরের সংখ্যা পাবো, অতএব পাথর প্রয়োজন 104 ভাগ হচ্ছে 0.25টি। দেখো 104 কে 0.25 দিয়ে ভাগ করো, 416টি। তাহলে এটাই হলো আমাদের কি উত্তর, 416টি। ওকে, এখানে শেষ। পরেরটা দেখো, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো। এখন ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, অথবা বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, অথবা লোহা পানির তুলনায় এত গুণ ভারী, এটা এর অঙ্ক যদি বলে এবং এই যে পরিমাণটা বের করতে বলে যে এখানে বায়ুর পরিমাণ কত, লোহার পরিমাণ কত, অথবা স্বর্ণের পরিমাণ কত, এই টাইপের অঙ্কগুলোতে তুমি কি করবা, যে ক্ষেত্রটা আছে, অর্থাৎ যদি লোহা বলে লোহার যে আয়তন বের করবা। এখানে যেহেতু বায়ুতে একটা ঘরের মধ্যে আমরা ঘরের আয়তনটাই বায়ুর আয়তন ধরে নেব, কারণ বায়ু তো আর তোমার কোনো পাত্র ছাড়া মাপা সম্ভব না। তো পাত্রটা তোমার কি, রুমটাই একটা পাত্র মনে করো, তো সেটার যে আয়তন হবে, আয়তনটাই আমরা কি বায়ুর আয়তন ধরে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে হল রুমের অর্থাৎ যে ঘর আছে, ঘরের কি বের করে নেব, আয়তন বের করে নেব। তারপরে আমরা কি করব, বায়ু পানির তুলনায় কত গুণ ভারী এটা দিয়ে ক্যালকুলেশন করব। দেখো, তাহলে ঘরের উচ্চতা দেওয়া আছে, ঘরের উচ্চতা হলো 4 মিটার। তাহলে ঘরের এখানে দেখো একটা কথা হলো, তোমরা যখন এগুলো সেন্টিমিটার এককে নিয়ে নিবা তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার, বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। ঠিক আছে, এজন্য এগুলোকে সেন্টিমিটার এককে প্রকাশ করে দিবে। এখানে দেখো, এই 15 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 100 দিয়ে কি করতে হবে, গুণ দিতে হবে, 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে সেন্টিমিটার এককে প্রকাশ হবে। তাহলে 1500 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এটা করোনাতে এটা পরে লিখলাম, এই 10 গুণ 100 দিয়ে এটাকেও গুণ দেবে, তাহলে কত হবে, 1000 সেন্টিমিটার। আবার দেখো, এটাকে যদি তুমি 10 দিয়ে 100 দিয়ে গুণ দাও তাহলে কিসে কনভার্ট হবে, সেন্টিমিটারে কনভার্ট হবে। এটা আমরা খ হতে পেলাম, হ্যাঁ ক হতে পেলাম। এখন দেখো, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলাম। এবার এই যে ঘরটা আছে, এই ঘরের আয়তন বের করবো। ঘরটির আয়তন, আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 1500 গুণ 1000 গুণ কত, 400। আয়তনের একক হচ্ছে ঘন একক, তাহলে এখানে সেন্টিমিটার একক আছে, আমরা ঘন সেন্টিমিটার লিখে দেব। এবার গুণ করো, 1 5 2টা 0 গুণ 1 3টা 0 গুণ 4 2টা 0, 6 পরে আছে হলো 8টা 0, 6 পরে 1 2 3 4, 6 পরে 8টা 0 আছে 2 4 6 8, ঘন সেমি। ঠিক আছে, এবার যেহেতু বলেছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, এখন আমরা পানিরটা জানি, এজন্য আগে পানিরটা লিখে নিতে হবে। আমরা জানি কি লিখবা, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। ঠিক আছে, বিশুদ্ধ পানির ওজন কত, 1 গ্রাম। যেহেতু বায়ু পানির তুলনায় ভারী, তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে, এই যে 1 দিয়ে এটা গুণ দিতে হবে, তাহলে কি লিখবা, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 1 গুণ ওই যে কত গুণ ভারী এটা লিখবা, 0.0129 গ্রাম। গুণ দিলে তো এটাই হবে, তাই তো, 0.00129 গ্রাম। ওকে, এবার কত ঘন সেন্টিমিটার, তাহলে যে ঘরটির আয়তন, এটা এই ঘরটির আয়তনকে আমরা কি ধরে নেব, ওই যে বায়ু আছে বায়ুর আয়তন। তাহলে 6 পরে এতগুলো 0, 6টা 2 4 6 8, 8টা 0, ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, যেটার সাথে গুণ দেবা, তাই তো। তাহলে 6 8টা 0 গুণ 0.00129 গ্রাম গুণ
0.00129774 774 এটা হচ্ছে গ্রাম এককে, ঠিক আছে। এখানে 1000 বেশি হলে কিলোগ্রামে কনভার্ট করে দিবা। তাহলে এটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করে দাও তাহলে কিলোগ্রাম হয়ে গেল, ঠিক আছে। তাহলে 3টা শূন্য বাদ দিলে 774 কিলোগ্রাম, ঠিক আছে। তো এটা হলো তোমাদের ঘ নাম্বারটার আনসার, যে 774 কিলোগ্রাম। তো এই ছিল তোমাদের সৃজনশীল 22 নম্বরের সমাধান। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে বীজগণিত পাঠ আছে 5.12 সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।